ওগো শুনছো? এই মুষলধারে বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে কোথায় যাচ্ছ তুমি? কোথায় আবার যাব? বাজারে যাচ্ছি গো। ঘরে তো তরকারি বলতে কিছুই নেই। ভাবলাম বৃষ্টির দিনে যদি ভালো কোনো নদীর মাছ পাওয়া যায় নিয়ে আসি। না না, আজকে এই আবহাওয়ায় তোমার কোথাও যেতে হবে না। বাইরে যা বৃষ্টি, ভিজলে আবার ঠান্ডা লেগে জ্বর আসবে। বাজারে যাওয়ার কোনো দরকার নেই। রান্নাঘরের পেছন থেকে বেশ কিছু টাটকা কচুর শাক তুলেছি, ঘরে ডালও আছে। কচুর শাক আর পাতলা ডাল দিয়েই চলে যাবে আজকে। তা না হয় বুঝলাম, কিন্তু রোজ রোজ কি আর একই খাবার ভালো লাগে? একদিন খেলে কিচ্ছু হবে না। চলো ঘরে যাও, আজকে বাইরে যাওয়ার দরকার নেই। শোনো শোনো, একটু এদিকে এসো তো দেখি। ওই কচু পাতার নিচে জলের মধ্যে ওটা কি নড়াচড়া করছে? খুই কোথায়? ওমা, এটা তো একটা বড় মাছের মতো লাগছে। এত জল জমে গেছে যে নদী বা ড্রেনে ভেসে হয়তো কোনো মাছ এসে ঢুকেছে। হ্যাঁ গো, একদম মাছের মতোই তো মনে হচ্ছে। জল এত বেশি আর বৃষ্টিও এত জোরে পড়ছে, এখন নামলে মাছ হাত ফসকে পালিয়ে যাবে। ঠিক বলেছো, এখন আর হাত দিতে যেও না। একটু বৃষ্টিটা কমুক, তারপর দুজনে মিলে নেমে মাছ ধরবো। একদম। মোড়ল মশাই, ও মোড়ল মশাই, একটু এইদিকে শুনে যান না। দেখুন, গঙ্গার টাটকা ইলিশ মাছ নিয়ে এসছি। আরে বাহ, মাছগুলো দেখতে তো বেশ খাসা রে রতন। একবার রূপোর মতো চকচক করছে একবার। হ্যাঁ, কিন্তু তাজা হলে কি হবে? ও মাছ তো ছোঁয়ার মতো সাধ্য আমার মতো মানুষের নেই। কেন গো মোড়ল মশাই, আপনার তো আপনার মতো মানুষ যদি ইলিশ না খায়, তবে গ্রামের অন্য কেউ খাবে কেন বলুন তো? দাম তো নদীর তাজা মাছের হিসেবে একদম ন্যায্য। ন্যায্য বলছিস কি রে রতন? তোদের ইলিশের যে আকাশ ছোঁয়া দাম, 1 কেজি মাছের যা দাম, তাতে তো আমাদের সারা সপ্তাহের বাজারের খরচ উঠে যাবে। দাম এত বেশি বলে আজকাল ইলিশ মাছ খাওয়ার শখ একেবারেই ছেড়ে দিয়েছি। সাধারণ মানুষের কপালে কি আর ইলিশ জোটে? তা অবশ্য মিথ্যে বলেনি মোড়ল মশাই, কিন্তু আমাদেরও তো উপায় নেই বলুন। আর ওর থেকে চড়া দামে মাছ কিনতে হয়। আমরা তো সামান্য লাভ রেখে বিক্রি করি। তবে আপনি এভাবে বললে কেমন করে চলে? আপনাদের মতো গ্রামের মাতব্বর আর সম্পন্ন গৃহস্থরা যদি মাছ না কেনে, তাহলে এত দামি মাছ আমি কার কাছে বিক্রি করব বলুন তো? মাছগুলো তো আমার ঝুড়িতেই পচে নষ্ট হবে। তা যা বলেছিস। আচ্ছা দে দেখি 5 কেজি ইলিশ। 5 কেজি? এই যে মাছ নিতেই চাচ্ছিলেন না, এখন বলছেন 5 কেজি? দাম, দামি মাছ একা খেলে কি চলবে? যাদের সাধ্য নেই তাদেরও তো খেতে ইচ্ছে করে। আমাদের 3 ঘর প্রতিবেশী আছে, ওদেরও তোদের নেব। আপনি সত্যি মহান মানুষ। আহা, কয়েকদিন ধরে যা একটানা বৃষ্টি হলো কুসুম। মেঘে আকাশ একেবারে অন্ধকার হয়েছিল। আজ অবশেষে জলকাদা পেরিয়ে এমন সুন্দর রোদটা উঠলো দেখে মনটাই ভালো হয়ে গেল। তুমি একেবারে ঠিক বলেছো বৌদি। বৃষ্টির জলে তো ঘর থেকে বেরোনোই দায় হয়ে গিয়েছিল। এই মিষ্টি রোদে স্নান করতেও যে কি আরাম। তা যা বলেছো বোন। যাই হোক, আমি জলটা ভরে নি। বৌদি, আমার কিন্তু স্নান করা হয়ে গেছে। আমি এবার বাড়ির দিকে গেলাম, মা আবার একা রান্না করছে। আচ্ছা গো বোন, সাবধানে যাও। ও রতন দাদা, একটু দাঁড়াও তো। তোমার মাথার ওই ঝুড়িতে ওগুলো কি মাছ লাফাচ্ছে গো? এই দেখো দিদিমণি, একদম জ্যান্ত নদীর কই আর মাগুর। নদীর ওপাশ থেকে ধরে নিয়ে যাচ্ছি। মাছগুলো একেবারে তাজা, হাত দিলে হাত থেকে লাফিয়ে পালাচ্ছি। এত সুন্দর আর তাজা মাছ! আজ আমাদের বাড়িতে তো এমন ভালো কোনো মাছই আসেনি। রতন দাদা, এই মাছগুলো আমায় দিয়ে দাও না, আমি একেবারে বাড়ি নিয়ে যাই। আচ্ছা, নিয়ে যাও। বাবা বিকেলে পয়সা দিয়ে দেবে। ওগো, একদম সারা শব্দ করো না। ওই দেখো, কোনার কচু গাছটার গোড়ায় কেমন চকচক করছে। ওটা তো নদীর বড় ইলিশ। ওমা গো, কচু বাগানের জলে এত বড় ইলিশ মাছ এলো কোথা থেকে? এ তো বিশ্বাসই হচ্ছে না। কয়েকদিনের মুষলধারে বৃষ্টিতে নদীর জল উছলে ড্রেনে ভেসে একদম আমাদের কচু বাগানে ঢুকে পড়েছে। আর দেরি করো না, বাপাস দিয়ে ঘেরো, আমি ডান দিক দিয়ে ধরছি। পেয়ে গেছি পেয়ে গেছি, দেখো দেখো কত বড় আর কি ওজন। কমপক্ষে 2.5-3 কেজি তো হবেই। বারে বা, এমন তাজা রূপলি ইলিশ আমি জীবনে দেখিনি। তা ওগো, মাছটা দিয়ে কি আজ খাস করে সর্ষে ইলিশ আর কচুর শাক রান্না করব?
রান্না তো করাই যায় লতা, তবে শোনো, এই কালকে না মোড়ল মশাই আর রতন বলছিল বাজারে ইলিশের খুব দাম। এত বড় ইলিশ বাজারে নিয়ে গেলে ভালো দামে বিক্রি করতে পারবো। তা ঠিক বলেছ, এত বড় মাছ আমরা দুজনার কতটুকুই বা খাবো। এই দেখো দেখো, ওই দিকটায় আর একটা ইলিশ মাছ দেখা যাচ্ছে। তাই তো, শোনো, তুমি রান্নাঘরটায় রান্নাঘরে রেখে এসো, এখানে মনে হচ্ছে অনেক মাছ আছে, সব ধরবো। বাইরে আকাশের দিকে তাকিয়ে উফ, একটানা বৃষ্টি রোদটা ভেবেছিলাম বর্ষা বোধ একেবারে কেটে গেল। ভাবলাম কাদা জল থেকে কদিনের জন্য রেহাই মিলল, আবার সেই জাঁকিয়ে বৃষ্টি শুরু। কি হলো বাবা, তুমি একা একা কি বলছো? বৃষ্টি আবার শুরু হয়ে গেছে, সেটা নিয়ে বলছি। আমার তো বৃষ্টিতে বেশ ভালোই লাগে বাবা। শোনো বাবা, তোমাকে একটু খুশির খবর দিই। আমি একটা এনজিওতে চাকরি পেয়েছি, সামনের মাস থেকে অফিসে যাব। বলিস কি রে মা কুসুম, সত্যি তোর চাকরিটা হয়ে গেল? ওরে আমার মা রে, তুই আজকে আমার মুখ উজ্জ্বল করলি। গ্রামের মোড়ল বলে কত মানুষের দায়িত্ব কাঁধে নিয়ে ঘুরি, কিন্তু নিজের মেয়ের এই সাফল্য আমাকে যে কত বড় গৌরব দিল তা তোকে বলে বোঝাতে পারবো না। সব তোমার আশীর্বাদ বাবা। এবার থেকে আর তোমাকে একলা সব সামলাতে হবে না। তোমার কুসুম এখন নিজের পায়ে দাঁড়িয়েছে। তুই শুধুই আমার মেয়ে না, তুই শুধু আমার অহংকার হয়ে উঠলি। চল চল ঘরে চল, তোর মায়ের কান পর্যন্ত এই সুসংবাদটা পৌঁছানো দরকার। চলো বাবা। লতা, লতা বোন আমার, ঘরে আছিস নাকি রে? দেখ বাইরে এসে দেখ। ওমা, দাদা বৌদি, তোমরা এই হাঁটু সমান কাদা জল পেরিয়ে এই অঝোর বৃষ্টিতে আমাদের বাড়ি এসেছো? এ তো আমি স্বপ্নেও ভাবতে পারছি না। কত বছর পর এলে বলো তো? আমি তো ভেবেছিলাম বোনকে একদম ভুলেই গেছো। কি যে বলিস না লতা, তোকে কি আমরা ভুলতে পারি? কতদিন তোকে দেখি না বলতো, মনটা খুব হাঁসফাঁস করছিল। আজ সকালে তোর দাদা বলছিল অনেক দিন তো হলো, চলো আজ লতার বাড়ি থেকে ঘুরে আসি। তাই আর জল কাদার তোয়াক্কা না করেই রওনা দিলাম। সত্যি লতা, তোকে না দেখে আর থাকতে পারলাম না। তা মনোজ কোথায় রে? ঘরে আছে নাকি বাজারে গেছে? আর তোদের খবর সব ভালো তো বোন? তোদের মুখটা দেখে মনে হচ্ছে কোনো বড় সারপ্রাইজ অপেক্ষা করছে। দাদা, সব ভালো। তোমরা এসেছো, এর চেয়ে ভালো আর কি হতে পারে? তোমরা তাড়াতাড়ি ঘরে চলো তো, একদম ভিজে গেছো। চল বোন। দাদা, এই বড় পেটকাটা টুকরোটা নাও। আজ কত বছর পর আমার হাতের ইলিশ মাছ ভাজা খাচ্ছ বলো তো? লজ্জা করবে না বৌদি? আর একটু ইলিশ মাছের তেল দিই? আহা লতা, থাম, আর দিস না রে বোন। এত বড় ইলিশের পেটি, আর তার উপর এমন কড়া ভাজা, পেট তো ভরে যাচ্ছে। এত সুস্বাদু ইলিশ যে ইদানিং বাজারে সহজে মেলে না রে। দাদা, আপনারা তো কালকে ভোরেই শহরের দিকে রওনা হয়ে যাবেন। এতদিন পর এলেন, হাতে করে খালি মুখে তো ফেরানো যায় না। আমি লতাকে বলে রেখেছি, যাওয়ার সময় দুটো বড় তাজা ইলিশ মাছ আপনাদের দিয়ে দেবে। রাস্তায় কোনো কষ্ট হবে না। হ্যাঁ, বলিস কি মনোজ, দুটো আস্ত বড় ইলিশ? আজকাল তো বাজারে 1 কেজি ইলিশের যে আগুন দাম, আমাদের মতো মধ্যবিত্তের কিনে খাওয়ার সাধ্যও নেই। তা তোরা এত বড় বড় তাজা ইলিশ প্রতিদিন কোথায় পাচ্ছিস বলতো? কোনো অলৌকিক কিছু নাকি রে? কোনো অলৌকিক কিছু নয় দাদা, কয়েকদিনের অঝোর বৃষ্টিতে গঙ্গার জল উপচে আমাদের রান্নাঘরের পেছনে জমে থাকা কচু বাগানে নদী থেকে ভেসে আসা ইলিশ ঢুকে গেছে। আমরা বাজার থেকে কিনি না, নিজের বাগানের হাঁটু জল থেকেই জাল কিনে নিয়ে ধরে আনছি। বলিস কি রে, কচু বাগানে জ্যান্ত ইলিশ? সে তো কখনো রূপকথাতেও শুনিনি রে মনোজ। ঈশ্বর তোদের উপর সত্যি সদয় হয়েছেন। তা যা বলেছো দাদা। গুড মর্নিং কুসুমজি। এত সকালে বার্ষিক রিপোর্টের ফাইলগুলোর সঙ্গে যুদ্ধ করছেন বলে মনে হচ্ছে। একটু কফি খান, মাথা ঠান্ডা হবে। ও বিনয় বাবু, আপনি সত্যি একজন দেবদূত। আমি এই গ্রামীণ প্রজেক্টের বাজেট আর ডেটাগুলো মেলাতে গিয়ে একদম দিশেহারা হয়ে যাচ্ছিলাম। নতুন চাকরি তো, এখন সব নিয়মকানুনও ঠিকমতো বুঝতে পারিনি। আরে এদের ভয় পাওয়ার কি আছে? নতুন জায়গায় প্রথম একটু মানিয়ে নিতে সবারই সময় লাগে। আমি তো আছি আপনার পাশে। বলুন ঠিক কোন জায়গায় বুঝতে অসুবিধা হচ্ছে, প্রজেক্টের ফিল্ড রিপোর্ট নাকি ফান্ড ম্যানেজমেন্ট? এই যে ফিল্ড ভিজিটের তালিকাটা, গ্রামীণ নারীদের ঋণ দেওয়ার যে হিসেবটা আছে, এখানে অনেক টেকনিক্যাল ভুল থেকে যাচ্ছে।
একদম চিন্তা করবেন না, আপনি শুধু গ্রামের মানুষের সঙ্গে কথা বলে মূল তথ্য সংগ্রহ করবেন। বাকি অফিসিয়াল ডেটা এন্ট্রি আর ফাইল গুছিয়ে দেওয়া সব আমি সামলে নেব। আপনি একদম নতুন তো, তাই যা কিছুর দরকার হবে নিঃসংকোচ আমাকে বলবেন। আপনাকে অনেক ধন্যবাদ বিনয়বাবু। আপনি এত সুন্দর করে বুঝিয়ে না দিলে আমার প্রজেক্ট সাবমিট করাই হতো না। ওরে বাবা মনোজ, এত বড় রূপালী গঙ্গার তাজা ইলিশ, তাও আবার দুটো নয় একটা নয় ঝুড়ি ভর্তি। বলিস ভাই, রোজ রোজ শহরের আড়তদারের মধ্যে এত দাম ইলিশ খেতে পাচ্ছিস? আর বলো না রতন দাদা, ওপরওয়ালা দয়া আর কি। ভাই তো কপালটা ভালো, আজকাল বাজারে যে পরিমাণ চড়া দাম, আড়ত থেকে চড়া দামে ইলিশ কিনে এনে আমাদের মতো ক্ষুদ্র মাছওয়ালাদের বিক্রি করা অসম্ভব হয়ে পড়েছে। লোকে দাম শুনে কেটে পড়ে, তাই তো আমি ইদানিং ইলিশ বিক্রি করা ছেড়েই দিয়েছি। এখন পুকুরের দেশি কই, মাগুর আর রুই কাতলা বেচি কোনো মতে সংসার চালাচ্ছি। রতন দাদা, মন খারাপ করো না, তুমি তো গ্রামের সবাইকে এতদিন ভালো ভালো মাছ খাইয়েছো। এই নাও, এই তাজা ইলিশটা আজকের জন্য তুমি বাড়ি নিয়ে যাও, ও বাচ্চাকে নিয়ে খাবে। এ কি করছো মনোজ? এত বড় আর দামি ইলিশ মাছ তুমি আমাকে নিয়ে মানে আমাকে অমনি দিয়ে দিচ্ছ? এ তো বাজারে বেচলে অন্তত 1-1.5 হাজার টাকা পেতে। টাকার চেয়ে মানুষের মুখের হাসি আর ভালোবাসার দাম অনেক বেশি দাদা। তুমি নিয়ে যাও, তোমার বউকে বলো ইলিশ ভাজার খিচুড়ি রান্না করতে। সে বলবো ক্ষণ। তো কুসুম, নতুন চাকরিটা তো দিন কয়েক যাওয়া আসা শুরু করলি, তা বল দেখি মা, কেমন লাগছে তোর এনজিওর কাজ? শহরে অফিসের পরিবেশ আর লোকজন সব মানিয়ে নিতে পারছিস তো? খুব ভালো লাগছে বাবা। প্রথম দিন তো ভয় ভয় ছিলাম, নতুন জায়গা, কঠিন কঠিন হিসেব নিকেশ, প্রজেক্টের ফাইল, ভেবেছিলাম আমি সামলাতে পারবো না। কিন্তু আমার অফিসের একজন সহকর্মী আছেন, উনি খুব ভালো, অফিসের সবাই খুব ভালো। উনি আমাকে কাজের ব্যাপারে অনেক সাহায্য করেছেন। তা তো করবেই রে মা, সততার নিষ্ঠা দিয়ে কাজ করলে সব জায়গায় ভালো মানুষ ঠিক মিলে যায়। তা তোদের এই এনজিও থেকে গ্রামের মানুষের কি উপকার হচ্ছে শুনি? বাবা, আমার প্রধানত গ্রামের পিছিয়ে পড়া নারীদের নিয়ে কাজ করা। তাদের ছোট্ট ছোট্ট দল গড়ে কুটির শিল্প, হাঁস মুরগি পালন আর সহজ শর্তে ঋণের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। আজ সকালে যখন দুজন দুস্থ বোনকে ঋণ তুলে দিলাম, তাদের চোখের আনন্দটা দেখে আমার মনটা ভরে গেল বাবা। ওরে আমার মা রে, তোর এই কথার মধ্যেই মোড়ল হিসেবে আমার জীবনের আসল সার্থকতা। গ্রামের মানুষের মুখে হাসি ফোটাতে পারলে ওপরওয়ালা ওপরওয়ালার আসল সেবা হয়। তুই মন দিয়ে কাজ কর মা, আমার পূর্ণ আশীর্বাদ তোর সঙ্গে আছে। তুমি পাশে থাকলে আমি সব পারবো। বুঝলে গো, লতাদের বাড়ি থেকে ফেরবার পর থেকে মনটা কেমন যেন ভারী হয়ে আছে। আমাদের বোনটার হাসি মুখটা দেখে সত্যিই বুকটা জুড়িয়ে গেল। কত বছর পরে ওদের এত শান্তিতে আর আনন্দে থাকতে দেখলাম বলো তো। তা যা বলেছ গো, ছোটবেলা থেকেই কুঁড়ে ঘরে অভাবের সংসার দেখে এসেছে, আর আজ দেখো মনোজের মতো হীরের টুকরো একটা স্বামী পেয়েছে। যেমন সরল তেমন তোমার বোনটার প্রতি ওর ভালোবাসা। আর ইলিশ মাছের কথাটা চিন্তা করো একবার, বাপ ঠাকুরদার আমলে বাঘ ভাল্লুকের মুখেও কোনো শুনিনি যে ঘরের পেছনে কচু বাগানে অল্প জলে বিশাল তাজা নদীর ইলিশ সাঁতার কেটে বেড়ায়। কিন্তু সাক্ষাৎ ওপরওয়ালার মেহেরবানি ছাড়া কিছুই নয়। একদম সত্যি গো, কিন্তু দেখেছো, কপাল খুলে গেলেও লতা আর মনোজ কিন্তু বিন্দুমাত্র অহংকার হয়নি। যাওয়ার সময় অত বড় দুটো ইলিশ জোর করে আমাদের হাতে গুঁজে দিল। অত বড় মাছ তো আমরা কিনে খাওয়ার স্বপ্নও দেখতে পারি না। বোনের ভালোবাসা বলে কথা মিনতি, ঈশ্বর যেন ওদের এই সুখ আর সরলতা সারা জীবন এভাবেই ধরে রাখেন। আরে কুসুমজি, আপনি এখনো স্ট্যান্ডে দাঁড়িয়ে আছেন? সন্ধ্যে তো হয়ে গেল, গ্রামের দিকে যাওয়ার শেষ বাস তো আগেই ছেড়ে যাওয়ার কথা। কি যে করি বিনয়বাবু বুঝতে পারছি না। আজ তো শুনলাম মূল সড়কের ব্রিজের কাছে বড় একটা খাত তৈরি হওয়ায় গাড়ি চলাচল একদম বন্ধ হয়ে গেছে। বিকেল থেকে এই লাইনে কোনো বাস বা ট্রাকার চলছে না। বাড়ি ফেরার তো আর কোনো উপায়ও দেখছি না। হ্যাঁ, দুশ্চিন্তা করবেন না কুসুমজি, গ্রামীণ রাস্তায় রাতে একা গাড়ি পাওয়া বাসের জন্য দাঁড়িয়ে থাকাটা একদম নিরাপদ নয়। বৃষ্টিও যে কোনো সময় নদীতে নামতে পারে আর কি। আপনার যদি কোনো আপত্তি না থাকে তবে আমার বাইকের পেছনে উঠে বসুন, আমি আপনাকে একদম নিরাপদে আপনার বাড়ির দরজায় পৌঁছে দিয়ে আসছি। কিন্তু বিনয়বাবু, আপনার বাড়ি তো একদম অন্যদিকে। আমার জন্য আপনাকে অনেকটা পথ ঘুরে যেতে হবে, কষ্ট হবে তো। সহকর্মীর বিপদে পাশে দাঁড়ানো কি কষ্ট হতে পারে বলুন? তাছাড়া আমি আপনাকে একাই নির্জন বাসস্ট্যান্ডে ফেলে রেখে যেতে পারছি না। আসুন, আর দেরি করবেন না, আকাশ অন্ধকার হয়ে আসছে।
আপনার এই উপকারটা আমি সত্যি কখনো ভুলবো না বিনয় বাবু। চলুন। মোড়ল মশাই ঘরে আছেন নাকি গো? মনোজ যে, এসো ভাই, বারান্দায় এসে বসো। তা হঠাৎ সন্ধে ভারী খালি, মানে কি মনে করে? কি বলবো মোড়ল মশাই, তাজা বড় ইলিশটা আজকে আপনার জন্য নিয়ে এলাম, নদীর টাটকা মাছ। আরে বাহ, সে তো মস্ত একটা রাজকীয় ইলিশ মাছ মনোজ। কিন্তু ভাই, তুমি হঠাৎ আমাকে এত দামি মাছ দিতে গেলে কেন? এর তো বাজারে অনেক দাম। তা আমি তো তোমার থেকে অমনি মাছ নিতে পারবো না। দাঁড়াও, আমি ভেতর থেকে টাকা নিয়ে আসছি। না না মোড়ল মশাই, টাকার কথা বলে আমাকে দয়া করে পর করবেন না। সেদিন বাজারে আপনাকে আর রতন দাদাকে বলছিলাম না ইলিশের চড়া দামের কথা? আপনি তো ধনী দরিদ্র না ভেবে গ্রামের কত অভাবী মানুষের মুখে ইলিশ তুলে দেন। মোড়ল হিসেবে সবাইকে আগলে রাখেন। আজকে এই ছোট ভাইটার পক্ষ থেকে এই সামান্য উপহারটুকু আপনাকে ভালোবাসার টানে দিলাম। দয়া করে এটা ফিরিয়ে দেবেন না। মনোজ ভাই, তোর এই ভালোবাসার কাছে যে কোনো টাকার পাহাড়ও হেরে যায়। তুই সত্যি বড় মানুষ রে। ঈশ্বর তোর সংসারের কল্যাণ করুক। ওগো লতা, একবার এইদিকে এসে নিজের চোখে দেখে যাও। আবার যে কদিনের মুষলধারের বৃষ্টি নামলো, আর অমনি আমাদের রান্নাঘরের পেছনের পুরো কচু বাগানটা যেন গঙ্গার তাজা রূপালি ইলিশে একেবারে ভরে ভেসে গেল। এ তো অবিশ্বাস্য দৃশ্য। উমাগো, সত্যি তো এত ছোট কচু বাগানে শয়ে শয়ে এত বড় বড় ইলিশ মাছ কিলবিল করছে। তা ওগো, এবারও কি ওই মাছগুলো সব ঝুড়িতে ভরে শহরে বাজারে বিক্রি করতে নিয়ে যাবে? না না লতা, একদম না। প্রথমবার যখন আমরা কচু বাগান থেকে মাছ পেয়েছিলাম, তখন ভালো দামের আশায় সব মাছ বাজারে নিয়ে বেচে দিয়েছিলাম। ভেবেছিলাম টাকাই হয়তো জীবনের সব সুখ এনে দেয়। হ্যাঁ গো, ঠিকই বলেছ, টাকাই তো সব নয়। তাই এবার আর সেই ভুল করব না। এই কচু বাগানের ইলিশ নদী আর প্রকৃতির দেওয়া আশীর্বাদ। আজকে এই বাগানের একটি মাছও আমি বাজারে বিক্রি করব না। গ্রামের মোড়ল মশাই, রতন দাদা, আমাদের প্রতিবেশী আর সব ছোট বড় ধনী দরিদ্র পরিবারকে এই মাছ নিজের হাতে বিলিয়ে দেব। তুমি সত্যি খাঁটি সোনার মতো একটা মানুষ গো। তোমার এই সিদ্ধান্তে আমি এক পায়ে রাজি। চলো এখনই সবাইকে ডেকে আমরা একসাথে মাছ ধরা শুরু করি।